কারণ এতদিন পর্যন্ত যে সিস্টেমটা ছিল এটা কিন্তু ঠিক লোকাল গভর্নমেন্ট সিস্টেম ছিল না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি দেখেন আপনি, ইভেন ভারতীয় স্ট্যান্ডার্ডও, ভারতীয় উপমহাদেশে যেই আছে লোকাল গভর্নমেন্ট, তার স্ট্যান্ডার্ডও কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু ওইভাবে ছিল না। তো আমরা এখানে যে সাজেশনের মধ্যে প্রথমে যেটা করার চেষ্টা করেছি যে ইউনিয়ন, উপজেলা, জেলা, এই যে তিনটা প্রতিষ্ঠান, এগুলো তিন ধরনের কাঠামো, তিন ধরনের নির্বাচন, তিন ধরনের নেতৃত্ব, এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু তিন ধরনের। ইউনিয়নটা এক ধরনের, উপজেলাটা অন্য ধরনের। উপজেলা মাত্র 3 জনের প্রতিষ্ঠান, 2 ভাইস চেয়ার এবং একজন চেয়ারম্যান। জেলা পরিষদটার মধ্যে কোনো জনগণের কোনো ভোটাধিকার নাই। তাহলে এই যে বিভিন্ন টাইপের অর্গানাইজেশন, কাঠামো এবং আইন, এইটা একটা বিরাট বাধা। আমরা চেষ্টা করেছি সংগঠন কাঠামো এবং আইন কাঠামো দুয়ের মধ্যে সংস্কার করে এইরকম সমজাতীয় নিয়ে আসা, পর্যায়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি উপরে গণতান্ত্রিক পদ্ধতি, অনেক লং টার্ম চিন্তা করে যে অত্যন্ত গ্রাসরুট লেভেল থেকে গণতান্ত্রিক পদ্ধতি কীভাবে চালু করা যায় এবং পার্লামেন্টারি সিস্টেমের একটা প্রতিরূপ আমরা ওখানে স্থাপন করার চেষ্টা করেছি ইউনিয়ন, উপজেলা এবং জেলায়। ঠিক একই রকমভাবে একই জিনিস পৌরসভা এবং সিটি কর্পোরেশনও। সুতরাং আমাদের এখনকার যদি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজ করা হয়, তাহলে কিন্তু এটা সমকাঠামো, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত একই রকমের কাঠামো হবে। কাঠামোটা মোরলেস সিমেট্রি থাকবে। আর আইনগুলোকে আমরা দেখেছি 5টা মৌলিক আইন: ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন। এগুলো পৃথক পৃথক আইন, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটার আরেকটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এখন কিন্তু 5টা মৌলিক আইন, শতাধিক অধস্তন আইন এবং হাজার হাজার সার্কুলার দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট চলে। এই আইনটা যদি পাশ করা হয় তাহলে আইনের সংখ্যা কমে যাবে। সামান্য কয়টা 10-5টা বিধি করতে হবে খালি। এটা একটা মনে করি যে মৌলিক সংস্কার। এবং সেই জিনিসটার সাথে আসবে ইলেকশনটাও তখন ইজি হয়ে যাবে। একটা সিঙ্গেল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠান ইলেকশন করতে পারবেন। সিঙ্গেল শিডিউলে, মানে একই দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। এখন 5টা ইলেকশন, এর মধ্যে 3টা ইলেকশন জাতীয় নির্বাচনের মতো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন। এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। তাহলে একটা দেশে 5টা ইলেকশন একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে। এবং তারপর অনেক হতাহত, জখম, বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়েই আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এরা সরকারের পুরো মেয়াদেই কিন্তু ওই সরকারের সাথে কাজ করতে পারবে। একটা 5 ইয়ার প্ল্যান যদি বলেন আপনি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যদি বলেন, এটা বাজেট ইয়ার বলেন, তাহলে এগুলো সবাই একসাথে কাজ করতে পারবে, সমস্যা অনেক কমে যাবে। এটা একটা দিক। আর খরচের দিক যদি দেখি, তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে খরচে। এবং সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। আর লোক নিয়োগ করা হয়েছিল 19 লাখ সামথিং, এটা 9 লাখে আসবে সবগুলো ইলেকশন করার সময়। ওই যে প্রিজাইডিং, পোলিং, বিভিন্ন পজিশন নিয়োগ করতে হয় এগুলো। সুতরাং এটা একটা মৌলিক সংস্কার বলে মনে করি আমরা। এটা জাতি দেখতে পারে, বিবেচনা করে দেখতে পারে। এখানে আমরা যা বলছি তাই করতে হবে এমন কোনো কথা নেই। এখানে হয়তো আরও মত আসতে পারে। এভাবে করে জিনিসটা কিন্তু বিবেচনার দাবি, আর এটা সবার একটা বিবেচনার দাবিদার বলে আমরা মনে করি। এইবার অন্যান্য বিষয়গুলো যদি আসি, তাহলে মনে করেন অর্থায়ন, লোকাল গভর্নমেন্টের অর্থায়নটা কীভাবে হবে। আমাদের অর্থায়নটা ব্যবস্থার উপরে বিশেষ করে কাজ করেছেন আমাদের ডক্টর মাহফুজ কবির। আমরা সবাই কাজ করেছি, কিন্তু ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি এটা লেখার জন্য বিশেষ করে। তো অর্থায়নের একটা খুব ডিটেইল জিনিস কিন্তু আমরা করতে পেরেছি। একটা হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নিজস্ব সম্পদ কীভাবে বৃদ্ধি করতে পারে তারা।
যে আনএক্সপ্লোর্ড এরিয়াগুলো আছে সেগুলো থেকে তারা এক্সপ্লোর করে নিজস্ব সম্পদ বৃদ্ধি করতে পারে। সম্পদ বৃদ্ধি করলাম, কিন্তু ব্যয়টা কোথায় করব, কীভাবে করব, এটাও কিন্তু মনিটর করা, এটার স্বচ্ছতার সাথে ব্যয় করার বিষয়, এটাও কিন্তু আমাদের এই অর্থায়ন চ্যাপ্টারের একটা অঙ্গীভূত অংশ। এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং পরিকল্পনা মাফিক ব্যয় করতে হবে। ইচ্ছা হলো খরচ করে ফেললাম, এটা করা যাবে না। এটার একটা ডিটেইলিং কাজ করেছি আমরা। আর তৃতীয় জিনিসটা হচ্ছে সরকারের অর্থায়ন। সরকারের অর্থায়ন ছাড়া দুনিয়ার কোথাও লোকাল গভর্নমেন্ট চলে না। আমাদের এখানে অনেকে বলে ফেলেন যে না, লোকাল গভর্নমেন্টকে যদি আপনি বিকেন্দ্রীকরণ করেন, তাদেরকে যদি ক্ষমতা দেন, তাদের আয়ে তারা চলতে হবে। এটা খুব রং আইডিয়া। দুনিয়ার কোনো দেশে, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, আপনি দুনিয়ার সব কোনো দেশেই, আমাদের পাশের দেশ ভারত বলেন, শুধু লোকাল গভর্নমেন্টের টাকা লোকাল গভর্নমেন্ট চলে না। কারণ লোকাল গভর্নমেন্ট এলাকাতে যে বসবাস করে তারা দেশের নাগরিক, তারা ট্যাক্স দিচ্ছে না গভর্নমেন্টকে, তারা সেই ট্যাক্সের হকদার। সেই হিসেবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু লোকাল গভর্নমেন্টকে অর্থায়ন করতে হবে। এটা হচ্ছে জাতীয় আয়ের, মোট জাতীয় উৎপাদনের 5.5%-এর কম। এখন যে অর্থায়নটা সরকার করে, জাতীয় যে নর্মাল যে বাজেট হয়, সে বাজেটেরও 5% কম লোকাল গভর্নমেন্টের অর্থায়ন। এটা ড্রাস্টিক্যালি বাড়াতে হবে। কারণ লোকাল গভর্নমেন্টের লোকজন, লোকাল গভর্নমেন্টের যারা নাগরিক, প্রত্যেকটা নাগরিকের 2টা সত্তা আছে। আপনি একটা লোকাল গভর্নমেন্টের ভোট দিয়ে থাকেন, লোকাল গভর্নমেন্টেরও আপনি সেবা নিয়ে থাকেন, বা এটা আপনারও গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্টও আপনার গভর্নমেন্ট। কিন্তু লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে তারা সার্ভিস দেওয়ার জন্য যে অর্থায়ন, সেটা তো ন্যাশনাল স্ট্যাকের, আপনি যে অলরেডি ট্যাক্স তো দিয়ে দিচ্ছেন সেন্ট্রালি, সেই ট্যাক্সের অংশ কিন্তু এখানে পেতে হবে। সুতরাং লোকাল গভর্নমেন্টের যে রাজস্ব এবং যে মূসক বাংলা, এটা পুরো মূল্য সংযোজন কর, ভ্যাট, সেটার অংশবিশেষ আমরা সবাই দিচ্ছি। যিনি লুঙ্গি কিনেন, গামছা কিনেন, গেঞ্জি কিনেন, তিনিও কিন্তু মূসক দিচ্ছেন। তো সুতরাং মূসকের একটা অংশ তারা পাবে না কেন লোকাল গভর্নমেন্ট? তা আমরা প্রস্তাব করেছি এখানে 1/3 মূসক প্রথম দিয়ে শুরু করেন, লোকাল গভর্নমেন্টকে দেন আপনি। লোকাল গভর্নমেন্ট এটা পাওয়ার হকদার। মনে করেন আমি বিল পে করি ইলেকট্রিসিটির, বিলের যেটা খাম্বা গেছে, তার গেছে, সব আমার ঘরের উপর দিয়ে গেছে, কিন্তু আমি তো এটার থেকে কিছু পাই না। লোকাল গভর্নমেন্ট শুড গেট সামথিং ফ্রম দ্য ইলেকট্রিসিটি বিল। এরকম প্রত্যেকটা আইটেম থেকে যদি ধরেন, এটা কিন্তু অনেক জটিল ব্যাপার হয়ে যায়। সেজন্য আমরা বললাম আপনি মূসকের 1/3 দিয়ে দেন লোকাল গভর্নমেন্টকে, কিন্তু দেন দিয়ে আপনার কাজ শেষ না। তারা এটা কীভাবে ব্যবহার করছে সেটা মনিটর করেন। সেটা মনিটর করার জন্য এজেন্সির জন্য আমরা সাজেস্ট করেছি এটা মনিটর করতে হবে শক্তিশালীভাবে, যাতে তারা এটা ব্যবহার করে। এই টাকাটা দিলে সরকার কিন্তু ওই জায়গায় সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট করা লাগবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করা লাগবে না। এদেরকে দিয়ে করানো হবে। লোকাল নিড দেখে লোকালি এই সব ডেভেলপমেন্ট কাজগুলো হবে, এবং সেই কাজের সুযোগ সৃষ্টি হোক। টাকাও দেন, তাদের কাজ করার মতো তাদেরকে এরকম মনিটরিং করেন, সিস্টেম করেন, নীতি করেন, স্ট্র্যাটেজি করেন, আইন করেন। সেটা না করে সব কিছু লোকাল সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, সেটা হয় না। এখন মসজিদ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঈদগাহ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, পুকুর খনন করে লোকালি, এগুলো কেন করে সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা করার কোনো প্রয়োজন নেই, এগুলো লোকাল গভর্নমেন্টই করবে। কিন্তু তাদেরকে ওইভাবে অর্থায়ন করতে হবে। সেজন্য নিজস্ব অর্থায়ন যেমন জরুরি, আবার সরকারের অর্থায়নও জরুরি। এটাকে কিন্তু ওইটা বলার কোনো অবকাশ নাই যে তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, তোমরা নিজেদের টাকায় চলো, না, এটা সম্ভব না, এটা হবে না। এটা করতে হবে, এবং ওই ন্যাশনাল বাজেট থেকেও টাকা এখানে দিতে হবে।